আমার দিক থেকে আমি যেহেতু তাদের সাথে একটা নির্বাচনী জোটে গেছি, আমার দিক থেকে আপনার ইন ফিউচার আমার আমরণ পর্যন্ত আপনার আমার থেকে কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা আপনার বিশ্বাসঘাতকতা কিংবা আপনার বিদ্রোহের শিকার ছাত্র শিবির হবে না। প্রথমত ছাত্র শিবিরের সাথে আমাদের যে জোট বা আমার যে পথ চলা, সেটা কতটা আপনার এটা স্থায়ী হবে, সেটার উপর আমার একটা বড় একটা কথা আছে। যে আমার যে কমিউনিটি, আমার উপর বিশাল অভিমান করে আছে। তারা মনে করছে যে আমি ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত হয়ে গেছি, যেরকমটা একজন ছাত্রদলে করতে পারে। তৎকালীন, এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ, আগে তো ছাত্রলীগ করতো, সেরকম ছাত্রলীগ করতে পারে। কিংবা আপনার এখন তো বাকছাস আছে, বাকছাস যেরকম মানুষ দলে জয়েন করে, আমি সেরকমভাবে ছাত্র শিবিরে জয়েন করেছি বলে অনেকে ধারণা করে, কিন্তু মূলত বিষয়টা সেরকম না। কারণ ছাত্র শিবিরে জয়েন করাটার যেটা মূল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আপনাকে মুসলিম হতে হবে। এবং আমি তো আসলে নন মুসলিম, তো সেই জায়গা থেকে আমার ছাত্র শিবিরের রাজনীতিতে আমি জড়িত হইনি। এই কথাটা আমি অনেক আগে অনেকবার বিভিন্ন মিডিয়াতে অনেকভাবে আমি এটা মানে একদম ক্লিয়ার করার চেষ্টা করেছি, কিন্তু অনেকেই সেটা বুঝতে পারেনি। কারণ আমার কমিউনিটির মানুষজন যথেষ্ট সহজ সরল, আপনি হয়তো বা দেখবেন যে তাদের চিন্তা ভাবনাগুলো যথেষ্ট সুন্দর এবং খুব সরলভাবে, কিন্তু হ্যাঁ, তো সেই জায়গায় নির্বাচনী জোট জিনিসটা তারা খুব একটা বেশি বুঝে না বলা যেতে পারে। কিন্তু অনেকে বুঝে, হয়তো বা অনেকে বুঝে না, তারা শুধুমাত্র দলে জয়েন করে জিনিসটাকে বেশি মনে করে, বুঝে। তো সেই জায়গায় আমি যে জোটটা করেছি সেটা হচ্ছে ডাকসুর ক্ষেত্রে নির্বাচনে একটা জোট। যেমন আপনার 2001 সালে বিএনপি আপনার জামাত দুটো দল তারা নির্বাচনী জোট করেছিল। আপনার ধরেন যে আওয়ামী লীগের সাথে আপনার জামাতও কিন্তু জোট করেছে। এখন আমাদের ক্ষেত্রে ডাকসু ইলেকশনের ক্ষেত্রে কিন্তু প্যানেল জিনিসটা কিন্তু সরকারি কোনো বিষয় না, এটা প্রথমে আপনি জানেন হয়তো বা। এখানে মূলত আমরা একটা আনঅফিশিয়াল বিষয়টা প্যানেল একসাথে মুভ করা, লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে সবটাই, ইচ অ্যান্ড এভরিথিং, এটার জন্য মূলত প্যানেল বলতে এটা কিন্তু আপনার একদম চিফ রিটার্নিং অফিসারের কাছে যান, আপনি দেখবেন যে প্যানেল বলতে এখানে কোনো শব্দ নেই। তো সেই জায়গা থেকে আমরা একটা আনঅফিশিয়াল বলা যেতে পারে, আমরা একসাথে মুভ করবো, এরকম একটা নির্বাচন আমরা জোট করেছি। এখন আমরা দেখেছি যে আমাদের অনেক আপনার উদীয়মান নেতা বা নেত্রী, তারা একসাথে তারা বাকছাসের রাজনীতির সাথে জড়িত বা এনসিপির রাজনীতির সাথে জড়িত। তারা নির্বাচনী কৌশল হিসেবে তারা উমামা ফাতেমাপুর প্যানেলে তারা গেছে, তাই না? তো এরকম অনেক ঘটনা হয়েছে, যেদিকে ভিড়াতে পেয়েছে, যার মনে হয়েছে যে আমি এই প্যানেলে গেলে আমার জন্য ভালো হবে, আমি তাদের সাথে কাজ করতে পারবো, তারা সেদিকে গেছে। মূলত আপনি হয়তো বা দেখেছেন যে 18ই জুলাইয়ের পর থেকে আমি একটার পর একটা অ্যাটাক খেয়ে গেছি। প্রচণ্ড চাপ আমার উপর সৃষ্টি করা হয়েছে, সেটা আপনার মানসিকভাবে হোক, সেটা বিভিন্নভাবে আমাকে আপনার হুমকি দেওয়া হয়েছে, বিভিন্নভাবে আপনার শারীরিকভাবে আপনার মানে আঘাত করার কিংবা আপনার হত্যার হুমকি থেকে শুরু করে অনেক বিষয়। তো সেই জায়গায় আমি ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে অনেকভাবে আমি পাশে পেয়েছি। আমি আমার সেফটি ইস্যু আছে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে আমি পেয়েছি। এখন একটা ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, একটা কথা বাজারে প্রচলিত আছে যে ছাত্র শিবির মানে একটু রাজনীতিটা একটু কাঁচাভাবে করে, যার কারণে তারা সব দিক থেকে তারা মানে বিদ্রোহের শিকার হয়, বিশ্বাসঘাতকতার শিকার হয়। আমার দিক থেকে আমি যেহেতু তাদের সাথে একটা নির্বাচনী জোটে গেছি, আমার দিক থেকে আপনার ইন ফিউচার আমার আমরণ পর্যন্ত আপনার আমার থেকে কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা আপনার বিশ্বাসঘাতকতা কিংবা আপনার বিদ্রোহের শিকার ছাত্র শিবির হবে না। কারণ আমি আমার দিক থেকে আমার যতটুকু আপনার কৃতজ্ঞতা জানানোর, আমি সেই জিনিসটা আমি বজায় রাখবো। আমাদের ফরাদ ভাই থেকে শুরু করে আপনার আবু সাদিক টাইম থেকে শুরু করে যারা আছেন, হ্যাঁ, আপনার তাদের সাথে আমার ফ্যান্টাস্টিক সম্পর্ক। সে আপনার ব্যক্তিগত সম্পর্কে কোনোদিন আপনার ফাটল আসবে বলে আমি মনে করি না, এবং সেই জিনিসে আমি একদম কথা দিতে পারি। কারণ মানে আমি তো জীবনে অনেক বড় ভাই পেয়েছি, মানে ওনারা আমার লাইফে একটা কী বলবো, একটা চিহ্ন রেখে গেছেন বলা যায়। সো সেই জায়গায় আমি ব্লেসড, তাদের সাথে কাজ করতে পেরে আমি যথেষ্ট কৃতজ্ঞ। কিন্তু এমন না যে আমি সব কিছু তাদের জন্য আমি বিলি দিয়েছি, নিজেকে তাদের কাছে আমি বিকিয়ে দিয়েছি, এমনটা না। আমি সময় তাদের যদি সমালোচনা করার হয় আমি করব। আমি সাদিক কাইম ভাইকে বলেছিলাম, ভাই
আপনি যখন ক্যান্টিনে খেতে যাবেন আপনি সাংবাদিক নেবেন না, আপনি রিপোর্টার নেবেন না। সাদিক ভাই বললেন যে আসলে এটা নিয়ে অনেক কথা আসছে, আমি তো নেই না, সাংবাদিকরা কোনো একভাবে চলে যায়। হ্যাঁ, আপনি এই যে আপনি কোনো একভাবে খবর পেয়ে চলে যান, এখন এটা কিন্তু আমাদের দোষ না। তো যাই হোক, এই যে এই ক্রিটিকটা আমি সামনাসামনি করতে পারি, এটা আমার কানাঘুষো করে আপনার পেছনে পেছনে কথা না বলে আমি ডিরেক্ট সমালোচনার সামনে নিব। ওই দিন আমি টিএসসিতে যখন আপনার নির্বাচন চলছে, টিএসসিতে রোকে হলের বুথ ওখানে পড়েছে, আমি ওখানে সাদিক ভাই গেছেন, সাদিক ভাইয়ের পেছন পেছন আপনার মতো অনেক অনেক সাংবাদিক সেখানে। আমি বললাম যে সাদিক ভাই এখানে থাকেন না, সরে আসেন, কারণ মেয়েরা মানে যারা আছে ফেমাস স্টুডেন্ট তারা এম্বারেসিং ফিল করছে, আপনার ক্যামেরার সামনে অনেকে আসতে চায় না, সো আপনি সরে আসেন। এই যে এই কথাটা বলতে পারার যে স্বাধীনতা, সেটা তো আমি পেয়েছি। মানুষ অনেকে বলে কি যে স্বাধীনতার কথা যে সে বলে কোন স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতা আমি যে একটা দলের আপনার দায়িত্বপ্রাপ্ত একজন কেন্দ্রীয় নেতাকে আমি বলছি যে আপনি সরে আসেন, এই জিনিসটা বলার জন্য তো একটা সাহস দরকার, একটা স্পেস দরকার। সেই স্পেসটা তারা আমাকে দিয়েছে এবং সেভাবে আমি বলছি। এই বলাটা আমার যতদিন জারি থাকবে আমি তাদের সাথে কাজ করব। আমার যদি মনে হয় যে না, আমি তাদের সাথে কাজ করতে পারছি না, আমি সেই স্বাধীনতা পাচ্ছি না, আমি কোনো একভাবে মানে আমার মনে হচ্ছে যে আমি নেগলেক্টেড, আমি সেটা থেকে সরে আসবো, কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরবে না। থ্যাংক ইউ সো মাচ।